প্রথমে স্বাগত জানাই ডেটা কোড ক্রাফটে। তো আমাদের ডেটা কোড ক্রাফট ডেটা কোড ক্রাফটে আমরা আজকে আলোচনা করছি এইচএসসির আইসিটি একটা আমাদের ক্যাম্পেইন চলছে ওয়ান শট প্রোগ্রাম। এবং ওয়ান শট বলছি এই কারণেই যে আমরা সবাই জানি যে একটা ক্লাসে আমাদের পারতপক্ষে কোর্সটাকে কমপ্লিট করে দেয়া, এবং যারা এটা এবারে এইচএসসি 25 এ এইচএসসি যারা 25 ব্যাচ তাদেরকে ডেডিকেট করে আমরা ক্লাসটা নিচ্ছি। তো আমরা আমরা আমাদের আজকের ক্লাসটাকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব আজকে। তারিখ হচ্ছে 5 তারিখ, 5 তারিখে চ্যাপ্টার 3। এবং আপনারা জানেন যে চ্যাপ্টার 3 অবশ্যই একটা বড় চ্যাপ্টার। এই জন্য আমরা এটাকে 3.1 এবং 3.2 দুটো অংশে ভাগ করেছি। তো যদি সম্ভব হয়, যদি সবকিছু কভার করে, তাহলে হয়তো আজকে আমরা দুটোই শেষ করে দেবো আর কি, পুরো চ্যাপ্টারটাকে। যদি কোনো কারণে এটা আমরা শেষ পর্যন্ত দেখি যে সম্ভব হচ্ছে না, দেন আমাদের আরেকটা ক্লাস এটার জন্য নিতে পারি। বাট চ্যাপ্টার 4 এর জন্য একটা ক্লাস থাকবে এবং চ্যাপ্টার 5 এর জন্য আলাদা একটা ক্লাস। এটা আমাদের প্রি প্ল্যান, যে আপাতত 3 এর জন্য একটাই ধরে রাখছি, 4 এবং 5 দুটার জন্য দুইটা, আর 1 এবং 2 এর জন্য একটা। তো এই মোটে আপনাদেরকে নিয়ে আমরা 4টা ক্লাস করানোর প্ল্যান আছে। আল্লাহ যদি চায়, আপনাদের আগ্রহ থাকে, তো দেন আমরা এটা কন্টিনিউ করতে পারি। আমরা আজকে আর কথা না বলি, আমাদের সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমাদের চ্যাপ্টার 3-তে কাদের সমস্যা আছে যদি একটু মেসেজে জানান, যে চ্যাপ্টার 3-তে এই সংখ্যা পদ্ধতিতে কারা ওকে আছে আর কাদের প্রবলেম আছে, একটু জানান, ইয়েস অথবা নো। ইয়েস অথবা নো একটু জানান। এনিওয়ান প্লিজ রেসপন্স করবেন। আচ্ছা, সাদমান সাজিদ বলছেন ইয়েস, তার মানে আপনাদের এটা ওকে আছে। আহ আর একজন সাদমান সাজিদ বলছেন যে লজিক গেট, মেবি গেটে প্রবলেম আছে। ঠিক আছে, গেটে যদি প্রবলেম থাকে আমরা গেট ঠিক করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা গেটে প্রবলেম আছে, তার মানে প্রবলেম আমি বলছি যে পুরো চ্যাপ্টার জুড়ে যদি কোনো একটা অংশে পার্টেও সমস্যা থাকে, সেটাও আমাদের চ্যাপ্টারের সমস্যা। কারণ আমরা সবাইকে ধরে নিচ্ছি এইচএসসি পরীক্ষার্থী। তো এইচএসসি পরীক্ষার্থীর জন্য কোথাও কোনো প্রবলেম না থাকে, সেই জন্য আমরা এই আহ, এটা দিচ্ছি। তো আপনাদের দেখেন, আপনাদের জন্য আমরা রেডি করে রেখেছি এরকম এমসিকিউ, এগুলো প্রোভাইড করা হবে। আপনারা প্র্যাকটিস করতে পারেন এগুলো। আমরা অথবা গুগল ফর্মের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব, যেন আপনারা 15-20 মিনিট সময় দিয়ে এটাকে প্র্যাকটিস করে নিতে পারেন। আর আমরা এগুলোকে আপাতত আমরা হচ্ছে স্লাইডে নিয়ে আসিনি, এগুলো আমাদের সব রেডি আছে, যে এমসিকিউ গুলো সিকিউ গুলো। আমরা আপাতত এমন ভাবে আলোচনাটাকে সাজানোর চেষ্টা করছি যেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত গেলে আপনার মনে হয়ে যায় যে পুরো বিষয়টা আমার সলভ হয়ে গেছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি মেইন টপিকস গুলো নিয়ে আমরা কথা বলছি। তো আমরা যদি সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলি, সংখ্যা পদ্ধতি আমরা জানি যে আমাদের সিলেবাসে কভার করে হচ্ছে 4টা পদ্ধতি। একটা হচ্ছে ডিজিটাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা ধরেই নিচ্ছি হলো 51। এটা যদি ধরি, পাশে কিছু লিখছি না, বা 10 লিখলাম, আবার আমি 10 লিখছি, আবার 10 লিখছি। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোন সংখ্যা পদ্ধতি। আমি ধরে নিচ্ছি যে এইটাও আমাদের থেকে, এটাও 10 লিখ। তো এটা কোনটা কোন পদ্ধতি, এটা কিন্তু দেখে বোঝা মুশকিল, কারণ এটা যে কোনোটা যে কোনো পদ্ধতি হতে পারে। তাহলে আমি বুঝবো হচ্ছে পাশে যে সংখ্যাটা থাকবে বেস বা ভিত্তি। তাহলে এটা যদি 2 থাকে বাইনারি, 10 থাকলে ডেসিমেল, এটা আপনাদের সবার জানা। তো আপাতত 10 মিনিট সময় জানা বিষয়গুলো রিভাইভ হবে, একটু ধৈর্য নিয়ে আমরা দেখবো। এটাকে 8 থাকলে অক্টাল এবং 16 থাকলে হেক্সাডেসিমেল। আর যদি আমি বলি 2FA, সেক্ষেত্রে আর বলার প্রয়োজন হয় না যে এটা কোন সংখ্যা পদ্ধতি। এটা আমরা জানি যে এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আবার যদি আমি এখানে 8 9 লিখি, তাহলে এটা কি কি সংখ্যা পদ্ধতি হতে পারে। আপনি বলবেন যে এটা হয় ডেসিমেল হবে অথবা হেক্সাডেসিমেল হবে, কারণ এটা অক্টাল হওয়ার সুযোগ নেই। কেন অক্টাল হওয়ার সুযোগ নেই সেটা আমরা পরে বলছি। এটা ডেসিমেল হতে পারে, 10 লিখলাম ডেসিমেল অথবা হেক্সাডেসিমেল। আচ্ছা, 1 1 লিখলে এটা বাইনারি বা যে কোনোটাই হতে পারে। আমি যখন 2 লিখলাম তাহলে বোঝা যাচ্ছে এটা বাইনারি।
তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি কি, যে সংখ্যা পদ্ধতি যতগুলো ডিজিট নিয়ে গঠিত, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, এই জন্য এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ভিত্তি হচ্ছে 10। এটা আপনাদের সবারই জানা আছে। 0 আর 1 দুইটা ডিজিট, এই জন্য এটা সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট, এই জন্য এটা অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর 0 থেকে 9, 10, আর A B C D E and F, এই যে বাকি চারটা, এই চারটা হচ্ছে, সরি, ছয়টা, 1 2 3 4 5 6টা, তাহলে এই ছয়টা আর এই হলো 10টা, এই 16টা হচ্ছে আমার হেক্সাডেসিমেল বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তাহলে কোন সংখ্যা পদ্ধতি যতগুলো ডিজিট নিয়ে তৈরি, সেটা হচ্ছে তার ভিত্তি বা বেস। এখন আমাদের প্রশ্ন, সবচেয়ে জরুরি প্রশ্ন হচ্ছে যে আমি লিখলাম 89, 89-এর পরের সংখ্যা কত, তাহলে আমাকে জানতে হবে যে, আপনারা একটু চ্যাটে রেসপন্স করবেন, কারণ আমি অনেকগুলো প্রশ্ন এখন করবো আপনাদেরকে। আচ্ছা, রাফি বলছে এইচটিএমএল হবে স্যার এই ক্লাসে, এইচটিএমএল হবে আজকের ক্লাসে না। তাহলে এইচটিএমএল আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করি। 89, 10, এটার আগের ডিজিট কত? আমরা খুব সহজেই জানি যে 88, এবং এর পরের ডিজিট হচ্ছে 90। তো পরের সংখ্যা জানি, এটা আমাদের খুব সহজেই জানা আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের জানতে হবে যে আমাদের 11 একটা যদি বাইনারি নাম্বার হয়, তাহলে এর আগের ডিজিট কি, এর পরের ডিজিট কি, এইটা জানতে হবে। তাহলে এর আগেরটা যদি লিখি, 11-র আগের হচ্ছে 10, আর 11-র পরের হচ্ছে 100। তো এই সংখ্যা পদ্ধতি কিভাবে আসছে, কিভাবে আপনারা লিখবেন, আমরা এর জন্য অল্প কয়েকটা চার্ট তৈরি করি। আমরা 0 থেকে শুরু করি, 0 1 2 3 4 5 6 7 8 and 9। এটা 0 গেল, এর এটা হচ্ছে ডেসিমেলে গেল। আর বাইনারিতে যে যদি দেখি 0 আর 1, এই তো আমাদের শেষ। আর হেক্সাডেসিমেলে হচ্ছে 0 1 2 3 4 5 6, লাস্ট 7 পর্যন্ত আছে। আর হেক্সাডেসিমেলে গেলে 0 1 2 3 4 5 6 7 8 9। 9-এর পরে আমরা যাব হচ্ছে এরপরে আমি সাইডে লিখতেছি B C D E and F। তো এটা যেমন 9-এর পরে এক ডিজিটে 9 শেষ, তারপরে আমরা দুই ডিজিট নিচ্ছি 10। এটা 7-এর এক ডিজিট শেষ, এরপরে হচ্ছে এটা 10, 7-এর পরে 10। এবং হেক্সাডেসিমেলে F-এর পরে যে হচ্ছে 10। এইভাবে আমরা সংখ্যাগুলো গঠন করি। তাহলে 0 1 এরপরে যেহেতু 8 ডিজিট নাই, তাহলে এরপরে আমরা লিখি 10, তারপর 1, 10-এর পর 11। দুই ডিজিট আর হচ্ছে না, এই জন্য 3 ডিজিট, 1 0 0, এরপর 1 0 1, এরপর 1 1 0, এরপর 1 1 1। এরপরে আবার 4 ডিজিট নেই, 1 0 0, তারপরে 1 0 0 1। এইভাবে বৃদ্ধি পেতে থাকে। তো এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির মানে লেখার বা বৃদ্ধি করার পদ্ধতি। এখন এখান থেকে এমসিকিউ যেটা আসবে, আমার যদি কোনো কারণে 1 0 1 একটা বাইনারি নাম্বার আসে, তাহলে এর আগের সংখ্যা কি হতে পারে সেটা বলবো, 1 0 0। এর পরের সংখ্যা হতে পারে 0 1-এর চেয়ে 1 0 বড়, মানে 0 1-এর পরবর্তী সংখ্যা 1 0, তাহলে আমি লিখবো 1 1 0। এর পরের সংখ্যা আসবে 1 1। এই যে আগের পরের সংখ্যা লেখার বিষয়টা আমাদের জানা থাকতে হবে। একইভাবে যদি আমি অক্টালে কথা বলি, তাহলে অক্টালে আমাদের সর্বোচ্চ সংখ্যা হবে হচ্ছে, যেহেতু সর্বোচ্চ ডিজিট 7, তাহলে দুই ডিজিটের যদি আমরা সংখ্যা নিই, 77 হচ্ছে সবচেয়ে বড়। 77-এর পরের সংখ্যা হচ্ছে 1 0 0, এর আগের সংখ্যা হচ্ছে 76। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে 67-এর আগের সংখ্যাটা কত, তো বলবেন 66। আর 67-এর পরবর্তী সংখ্যা হবে 70। 76. এরপরে আমরা যদি এখন লিখি 2 AB, এটার আগের সংখ্যা, এর আগের সংখ্যা হচ্ছে 2 A, বির আগে যেহেতু এ আছে, তাহলে 2 A। এরপরের সংখ্যা হবে 2 AC। ওকে। তো এইভাবে আমরা সংখ্যাগুলো কিন্তু বড় ছোট করতে পারি। এখন কমন একটা প্রশ্ন, যে কেন আমি কখন সংখ্যাগুলো
বড় করব ছোট করব কিভাবে করবো, এর কোনো পদ্ধতি আছে কি? সহজ একটা পদ্ধতি বলেন তো, 99 যদি একটা ডেসিমেল নাম্বার হয়, এরপর একটা কত, এর পরের সংখ্যা হচ্ছে 100, কিভাবে পেলাম 100, এইটা যদি বুঝি আমাদের বাকি সব প্রবলেম সলভ হয়ে যাবে। যেমন দেখেন, জিরোর থেকে শুরু করে সর্বোচ্চ ডিজিট 9, 9-এর পর কিন্তু আর হচ্ছে না। তো 9-এর সাথে যখন 1 যোগ করি তখন এটা হয়ে যায় 10। এখন আপনারা কি কেউ বলতে পারবেন যে কেন 9-এর সাথে 1 যোগ করে 10 হচ্ছে? যদি এটা বুঝি তাহলে আমাদের আর কোনো সংখ্যা পদ্ধতি প্রবলেম থাকবে না। তাহলে আমি 9 তার সাথে 1 প্লাস করলাম, খুব মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এমসিকিউ সিকিউ সব সলভ হয়ে যাবে। 9 + 1, 9 আমি যদি 8-এর সাথে 1 যোগ করি তাহলে এটা খুব সহজেই হচ্ছে 9। এখানে কারো কোনো কনফিউশন নাই, কারণ 8-এর পরবর্তী সংখ্যাটাই 9। বাট 9-এর কিন্তু পরবর্তী আর কোনো সংখ্যা নাই, 9 নিজেই সবচেয়ে বড়। যে কারণে এর চেয়ে যখন 1 যোগ করি এখানে হয়ে যায় হচ্ছে 0। খুব ভালো করে খেয়াল করবেন, সহজ জিনিস, জানা বিষয়, এইভাবে হয়তোবা আপনারা নতুন দেখছেন। বাম পাশে 1 যোগ করবেন, তখন 9-এর যেহেতু বৃদ্ধি করা যাচ্ছে না সেই জন্য সেখানে 0 করছি, আর বাম পাশে 1 বৃদ্ধি করছি, তো বাম পাশে কিছু নাই, 0 আর 1 যোগ করলে 10। ধরেন 99, এটাকে কেন 1 যোগ করলে 100 হচ্ছে দেখেন, 9-এর সাথে 1 যোগ করলাম, এর চেয়ে বড় কিছু নাই, এই জন্য 0। বাম পাশে আবার 9, তার সাথে আর 1 যোগ করলাম, এই 9-এর চেয়েও বড় কিছু নাই, এই জন্য আমি 0 বসালাম, তার বাম পাশে 1 যোগ করলাম, 100 হচ্ছে। এখন তাহলে প্রশ্ন, হেক্সাডেসিমেলে আসেন, হেক্সাডেসিমেলে আসেন 10, সরি, হেক্সাডেসিমেল না, এটা বাইনারি। 10-এর সাথে আমি 1 যোগ করলাম, 0 আর 1 যোগ করলাম, 0-র চেয়ে বড় আছে 1, এটা 1 হয়ে গেল, তারপরে আছে 1, 1 1। কিন্তু 98-এর সাথে যখন আমি 1 যোগ করছি সেটা কি হয়, 8-এর চেয়ে বৃদ্ধি পেল, 1 যোগ করলে 9 হয়ে গেল। যেহেতু এটাকে চেঞ্জ করা যাচ্ছে, বড় করা যাচ্ছে, বাম পাশে আর কিছু করলাম না, এটা জাস্ট 9 9 থেকে গেল। খুব সিম্পল করে দেখেন, এখন যদি আমি 56, এটা অক্টাল নাম্বার, এর সাথে আমি 1 যোগ করছি, তাহলে 6-এর চেয়ে বড় সংখ্যা কিন্তু আছে 7, তাই না? আর 5, 5 থেকে গেল 57। বাট 67-এর সাথে যখন 1 যোগ করেন তখন এটা কি হচ্ছে, 7-এর চেয়ে বড় কিছু নাই, এই জন্য এটা 0, 6-এর সাথে 1 যোগ করলে এটা হয় 7। বাট 77-এর সাথে যখন 1 যোগ করেন তখন 7-এর চেয়ে বড় কিছু নাই, 0, বাম পাশে 7-এর সাথে 1 যোগ হবে কিন্তু এটারও চেয়ে বড় কিছু নাই, এই জন্য 0, বামে 1, এই হলো 100। এইবার আসেন 2AF, এটার সাথে যখন 1 যোগ করব তার মানে তার পরবর্তী সংখ্যাটা আমরা পাবো। এর পরবর্তী সংখ্যা কি, এফ এর চেয়ে বড় কিছু নাই, এফ সবচেয়ে বড়, তাহলে এটা 0 হবে। বাম পাশে এর পরবর্তী সংখ্যা 1 যোগ করলে এর পরবর্তী সংখ্যা হবে বি, আর এখানে হচ্ছে 2, 2B0। এইটুকু কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে এখন আমরা আগের সংখ্যা পরের সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর কিভাবে হয় সেটা আমরা দেখি। যে একটা সংখ্যা ধরেন 365, এই সংখ্যাটা ডেসিমেল সংখ্যা, তো আমরা বলছি 365। তো এটা কিভাবে হলো, 655 এক অবস্থানে আছে। আমরা জানি যে সংখ্যা পদ্ধতি দুই রকম, একটা হচ্ছে হলো স্থানিক, একটা অস্থানিক। স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যেটার মানের সাথে তার অবস্থানটাও প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্থানিক সংখ্যা। এই যে এখন আমরা যে চারটে নিয়ে আলোচনা করছি সেটা স্থানিক সংখ্যা পদ্ধতি। আর যার শুধু মান দিয়ে প্রকাশ হয়, অবস্থান কোনো বিষয় না, ম্যাটার করে না, সেটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমরা এখন এর অবস্থানটা এককে আছে, এই জন্য 5 × 5। এটা জাস্ট সিম্পল একটা ট্রিক্স, এটা পারলে বাকি সব ক্লিয়ার হয়ে যাবে। 6-এর অবস্থান আছে দশকে, তাহলে 6 × 10 সমান এটা হচ্ছে 60। এর নিজস্ব মান 6 কিন্তু অবস্থানগত মান হচ্ছে 60। 3 আছে হচ্ছে শতকের ঘরে, এর নিজস্ব মান 3 কিন্তু এর অবস্থানের কারণে এর মান হচ্ছে 300, তাহলে প্লাস করে দিলে 365। এখন এই ছোট্ট ক্লাস 2 এ শেখা জিনিসটা আমরা সবাই জানি, বাট এটাকে আমরা এখন আলাদাভাবে লিখবো। 365 কে আমরা লিখবো 3 × কত লিখলাম, 100, প্লাস 6 × 10, প্লাস 5 × 1, এইভাবে লেখা যায়। খেয়াল করে দেখবেন, এখানে 100 মানে হচ্ছে 10-এর উপর স্কোয়ার, 6 × 10 মানে হচ্ছে 10-এর পাওয়ার 1, আর 5 × 1 মানে 10-এর পাওয়ার 0 লেখা যায়। তাহলে খেয়াল করেন যে এটা পূর্ণ সংখ্যা, আমি তো এইরকমও লিখতে পারতাম 365.0,
7। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ আর এটা হচ্ছে পূর্ণ অংশ। তো পূর্ণ অংশের ক্ষেত্রে ডেসিমেলে আমরা এভাবে লিখতে পারি। কি করব, ডেসিমেল সংখ্যা পূর্ণ অংশের সর্বডানে যেটা আছে সেখানে প্রত্যেকটার সামনে 10 গুণন করলাম, প্রতিটার সামনে আলাদা আলাদা করে 10 গুণন করে সেটা যোগ করছি, সব যোগ। আর সর্বডানে যেটা আছে তার পাওয়ার 0 থেকে শুরু করে বাম পাশে যত যাচ্ছে এক করে বৃদ্ধি পাচ্ছে, 0 1 2। তার বামে যদি কোনো সংখ্যা থাকতো 3 4 5 এভাবে বৃদ্ধি পেত। ঠিক আছে। এখন এই জিনিসটা যদি জানি, আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি অনেক অংশ ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট এটা আমাকে দেখেন, 4 7 2 5 3, এটাকে কিভাবে লিখবো? যদি আমি এই প্যাটার্নে লিখতে চাই, খেয়াল করেন, 4 × 10 প্লাস 7 × 10 প্লাস, চাইলে আপনারা খাতা নিয়ে এটা লিখে নিতে পারেন, তুলে নিতে পারেন। 10 প্র্যাকটিস হয়ে গেল, জানা জিনিসটা আবার প্র্যাকটিস হলো। 10 প্লাস 3 × 10, তাহলে কি শুরু হবে? সবগুলোর সাথে 10 মাল্টিপ্লাই করলাম, সর্বডানের 10 এর পাওয়ার 0, বাম দিকে যাচ্ছে এক করে বৃদ্ধি পাচ্ছে, 2 3 4। এইভাবে আমরা সংখ্যা পদ্ধতি করব। এখন আমাদের প্রথম আমাদের যে চারটা সংখ্যা পদ্ধতি, এটাকে যদি কনভার্ট করি আমাদের 12 রকমের রূপান্তর হয়। ঠিক আছে, 12 রকমের রূপান্তর কি কি হয়? ডেসিমেল থেকে হচ্ছে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, আবার বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। এই হলো মোট 6টা। এরপর বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এই হলো 4টা। 6 4 10। এবার অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এই হচ্ছে 2। তাহলে 6 4 10 আর 2 হচ্ছে 12। মোট 12 রকমের রূপান্তর। ঠিক আছে। তো আমরা 12 রকমের রূপান্তর দ্রুত শিখে ফেলি, আমাদের যেন 12 মিনিটেরও কম সময় লাগে, সেইভাবে আমরা শিখবো। তাহলে প্রথমেই শিখি যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, দশমিকের দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমার হাতের লেখা একটু বেশি ভালো, আশা করি সবার এটা দেখবেন। তো এখন আমরা যদি দেখি 1 1 0 1, আমরা একবারে সলভ করছি। দশমিক, এই বিন্দুটাকে দশমিক বলবো না, এটাকে বলবো হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটা রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট তাহলে, বা ভিত্তি বিন্দু। আমরা তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 1 1 0 1 1 0 1, এইটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। তাহলে আমরা এখন করছি বাইনারি টু ডেসিমেলে রূপান্তর করছি। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের পুরো সংখ্যাগুলোর ভিত্তির সাথে গুণন করতে হবে। আমরা যেহেতু জানি যে বাইনারি ভিত্তি 2, সেজন্য 2 দিয়ে গুণন করছি। তারপরে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস, খেয়াল করেন আমরা এইটুকুই শিখেছি মাত্র, তাই না? আমরা শুধু পূর্ণ অংশগুলোই শিখেছি। হ্যাঁ। তো এই জিনিসটা আহ এই জিনিসটার আমরা পূর্ণ অংশ যেহেতু শিখেছি, তাহলে পূর্ণ অংশে এটা ভিত্তি হবে 0 থেকে শুরু করে 0 1 2 3। ঠিক আছে, 0 1 2 3। এখন উল্টো ভাবে যদি দেখি, বাম থেকে যত ডানে যাচ্ছে এক এক করে কমে যাচ্ছে, তাহলে এরপরে যেটা থাকবে সেটার ভিত্তির মান 1 কমে যাবে, -1 হবে। বা উল্টো ভাবে দেখলি, দশমিকের পরে বাম থেকে যত ডানে যাবে সংখ্যার পাওয়ার, ভিত্তির পাওয়ার 1 করে কমবে। তাহলে 0 × 2 মাইনাস এটা 2 হবে, প্লাস 1 × 2 -3, 2 ⁻³ আচ্ছা, তাহলে আমরা খুব সহজে দেখতে পারি এটা 1 2 ⁻³ মানে এটা 8, 1 × 2 ⁻² মানে এটা 4, প্লাস এটা 0, প্লাস যেহেতু 0 মাল্টিপ্লাই করা আছে, 2 ⁻0 মানে 1, 1 × 1 মানে 1, এটা 2 ⁻½ মানে 1 এটা হাফ লেখা যায়, আর এটা 0 × 0, আর এটা 2 পাওয়ার আছে হচ্ছে 3, তার মানে
এটা 1 × 2^3 মানে হচ্ছে 8, 1/8 লিখলাম। তাহলে 8 + 4 + 0 + 1 + হাফ মানে 0.5 + 0, আর 1/8 মানে হচ্ছে 0.125। তাহলে 8×4 = 12, আর 13.625, এইটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। তো এইভাবে আমরা যদি এখন কথার কথা যে 371.34 নেই, এবং এটা যদি অক্টাল হয়, তাহলে একইভাবে 3 × 8 + 7 × 8 প্লাস 1 × 8, তারপর 0, 1, 2, প্লাস 3 × 8 এর পাওয়ার হচ্ছে -1, প্লাস 4 × 8 এর পাওয়ার -2। এইভাবে এটা হিসাব করে এটার মান বসায় দিলেই আমাদের ডেসিমেল পাবো। একইভাবে একইভাবে যদি আমরা দেখি 2AC.D, আচ্ছা, একজন খুব অস্থির হয়ে গেছেন গেট পড়ানোর জন্য। আমরা দেখেন, এটা কিন্তু আমাদের সবার জন্য ক্লাস, আমরা গেটে আসবো, আপনি সে পর্যন্ত একটু ওয়েট করবেন প্লিজ। আমাদের খুব অল্প সময় লাগবে আমাদের গেটে আসতে, তো এই পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। তো এটা 2 × 16 প্লাস, এর মান যেহেতু আমাদের সরাসরি বসানো যাচ্ছে না, এর সাথে মাল্টিপ্লাই করা যাচ্ছে না, এর সমতুল ডেসিমেল মান হচ্ছে 10। 10 × 16 প্লাস সি, সির মান হচ্ছে ABC, তার মানে 10, 11, 12। তাহলে সি ব্র্যাকেটে আমি 12 লিখে তার সাথে মাল্টিপ্লাই করতে পারি 16, এটা। তাহলে এটা 0, 1, 2 প্লাস ডি যেহেতু আছে, তাহলে ডির মান হচ্ছে 13 × 16 এর পাওয়ার হলো -1। এইটার যে মান আসবে সেটা হচ্ছে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের। ওকে। তো যারা ক্লাসে আছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আমরা যেভাবে ক্লাসটা কন্টিনিউ করে যাচ্ছি ধারাবাহিকভাবে, এটা আপনাদের জন্য ইজি হবে যদি কারো প্রবলেম থেকে থাকে বেসিকে, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আর যাদের প্রবলেম নেই, আহ, তাদের তো রিভাইজ হয়েই যাচ্ছে। আমরা কিন্তু ধারাবাহিকভাবে সবগুলোই সলভ করবো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যত সময় যাবে আস্তে আস্তে এটার গতি বাড়বে। তো আমরা উল্টোটা এখন দেখি, যে আমার অন্য পদ্ধতি থেকে ডেসিমেলে দেখলাম, এখন ডেসিমেল থেকে অন্য যে কোনো পদ্ধতি, সেটা হচ্ছে। তো হেক্সাডেসিমেলেরটা আমি আবার একটু রিকোয়েস্ট করছে একজন, যে হেক্সাডেসিমেলের যা আছে সেটার প্রতিটার সাথে দেখেন, ডেসিমেলের ভিত্তি যেহেতু 16, এই জন্য হেক্সাডেসিমেলের ভিত্তি 16, 16 মাল্টিপ্লাই করেছে এখানে এ, এর মান হচ্ছে 10, কারণ আহ, দেখেন 9, ডেসিমেলের 9 আর হেক্সাডেসিমেলের 9 একই। তাহলে 9 এর পরে আসছে এ, তাহলে এ মানে ডেসিমেলের 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এখন এটার পাশে আমি 16 লিখে রাখছি, সির মান হচ্ছে 12, তার পাশে মাল্টিপ্লাই ভিত্তি হচ্ছে 16। যেহেতু পূর্ণ সংখ্যা সি পর্যন্ত, সির পাওয়ার হলো 0, তারপরে বাম পাশে 1, 2, 1 করে বৃদ্ধি পাচ্ছে। প্লাস ডির মান হচ্ছে 13 × 16 ⁻1, যেহেতু দশমিকের পরে আছে। এখন এটা মাল্টিপ্লাই করে দিয়ে আপনি মানটা বসাবেন। মাল্টিপ্লাই করছি না, কারণ এটা করতে গেলে সময়। আচ্ছা, হেক্সাডেসিমেল এর সবার যদি প্রবলেম হয়, আমরা আরেকটা প্রবলেম এটা সলভ করি। তার আগে আমরা বুঝে নেই যে ডেসিমেল আর হচ্ছে হেক্সাডেসিমেল, ডেসিমেলের 9, হেক্সাডেসিমেলের 9, এরপরে ডেসিমেলে আসে 10, হেক্সাডেসিমেলের A, B, C, D, E এবং F। তাহলে এটা কিভাবে আসবে? 10-এর পর 11, 12, 13, এটা লিখে রাখেন খাতায়, 14। তার মানে
এফ এর মান হচ্ছে ডেসিমেলে 15, ইর হচ্ছে 14, ডি হলো 13, সির 12, বি হচ্ছে 11, এর হলো 10। এটা আমার জানা থাকতে হবে। ঠিক আছে। এবং এত কিছুর পরে এফ এর পরের সংখ্যা কত? এফ এর পরে হচ্ছে 10, আর এটার হচ্ছে 16। তার মানে হেক্সাডেসিমেলে যদি 10 হয়, এটা ডেসিমেলে হবে 16। তো এইটা আমাদের আমরা আমরা যে টপিকসে আছি সেইটা প্রবলেম হলে একটু জানান, আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে সবগুলোতেই যাব। তো এখন ডেসিমেল থেকে অন্যগুলোতে যদি কনভার্ট করি তখন কি হবে? ডেসিমেল থেকে কনভার্ট করছি, ধরেন খুব ছোট সংখ্যাতে বোঝাচ্ছি যেন আমাদের সময় কম। আমরা এভাবে হতে পারে যে 67, এই সংখ্যাটা আমরা বাইনারি করব। তাহলে ডেসিমেল থেকে বাইনারি। তাহলে যখন বাইনারিতে কনভার্ট করব সেগুলো জিরো অথবা ওয়ানে কনভার্ট করতে হবে। তো যেটাতে কনভার্ট করব সেইটাতে ভাগ করব সহজ। পূর্ণ সংখ্যাকে, আমি কিন্তু পূর্ণ সংখ্যার কথা বলছি, পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করেন। তাহলে ভাগ করলে কত থাকে? আচ্ছা, 3 দোকানে 6, হাতে থাকে 1। এটা কিন্তু বিয়োগ না, এটা এমনি ড্যাশ সিম্বল। এটা দেখে অনেকে বিয়োগ মনে করে, যে 33 দোকানে 66, হাতে থাকলো 1। তো এইটাকে আবার ভাগ করেন 2 দিয়ে। তাহলে 16 দোকানে 32, হাতে থাকলো 1। আবার আমি যদি 2 দিয়ে ভাগ করি, 8 দোকানে 16, হাতে থাকে না, এই জন্য জিরো। তো এটা লিখতে হবে, জিরো থাকুক আর ওয়ান থাকুক লিখতে হবে। 4 দোকানে 8, হাতে থাকে জিরো। আবার 2 দিয়ে ভাগ করেন, 2 দোকানে 4, হাতে থাকে জিরো। আবার 2 দিয়ে ভাগ করেন, 2 1 2, হাতে থাকে জিরো। ভাগ ফল জিরো না হওয়া পর্যন্ত ভাগ করতেই থাকবেন। তাহলে আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে এই জায়গায় ভুল করে ম্যাক্সিমামে, 2 দিয়ে 1কে যদি ভাগ করি, শূন্য বার ভাগ যায়, 2 0 0, হাতে থাকে 1। তার মানে এটা ভাগফল শূন্য, অথচ ভাগশেষ হচ্ছে 1। এবং খেয়াল করবেন ভাগশেষ সবসময় একই আসবে। এটা লেখার উপায় হচ্ছে নিচ থেকে উপরের দিকে। হুম, নিচ থেকে উপরের দিকে। তো নিচ থেকে উপরে যদি লিখি তাহলে আমরা লিখবো হচ্ছে এইভাবে: প্রথমে 1, তারপর 4টে 0, 1 2 3 4, 4টে 0-র পর 1 1 1 1। এই যে এটা যে বাইনারি হয়ে গেল, পাশে 2 লিখলাম। তার মানে আমি এটা লিখতে পারতাম যে 67 ডেসিমেল ইকুয়াল এত। তো আশা করি এটা ক্লিয়ার সবার। এখন প্রশ্ন হচ্ছে যে আমার যদি এরকম থাকতো 0.127 একটা ডেসিমেল নাম্বার, সেটাকে বাইনারি বানাবো, দশমিক যুক্ত সংখ্যা, তখন কি হতো খেয়াল করেন। একটা বুঝলে বাকি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। 0.127 ইন্টু এটাকে উল্টো কাজ, তখন ভিত্তি দিয়ে গুণন করেন। ভিত্তি দিয়ে গুণন করলে 7 দোকানে 14 4, একে 1, 2 দোকানে 4 এর 1 5, 2 1 2। পূর্ণ সংখ্যা কিছু আসেনি, এই জন্য আমি জিরো লিখলাম। দিয়ে আবার 2 দিয়ে গুণন। তাহলে 4 দোকানে 8, 5 দোকানে 10 এর 0, হাত থেকে 2 দোকানে 4 1 5, পূর্ণ সংখ্যা আসলো জিরো। আবার 2 দিয়ে গুণন করলাম, 8 দোকানে 16 6, হাত থেকে 1, 5 দোকানে 10 এর 0, হাতে থাকলো 1। ঠিক আছে? এই জায়গায় যেটা ম্যাক্সিমাম ভুল করে, আমি আবার যদি 2 দিয়ে গুণন করি, তাহলে 6 দোকানে 12, 2, হাত থেকে 1, 2 1 2 1 3 32 শূন্য। অনেকেই করে কি, এই ওয়ান কেও 2 দিয়ে গুণন করে এখানে 2 লিখে ফেলে। এই ভুল করবেন না, এইটা বাইরে যেটা চলে আসছে এটা গুণন করার প্রয়োজনে গুণন হবে শুধু ভিতরের অংশটাকে, দশমিকের পরের অংশটাকে গুণন করবেন, তাহলে এটা জিরো হচ্ছে। তো আমরা বুঝলাম যে এটাকে আবার অনেকবার যদি আমি 2 দিয়ে গুণন করতে থাকি তাহলে হয়তো কোনো এক সময় পূর্ণ সংখ্যা পাবো। তো কতক্ষণ এটা গুণন করব? যতক্ষণ আমরা না একটা, অন্তত একটা পূর্ণ সংখ্যা পাই ততক্ষণ পর্যন্ত এটা গুণন করতেই থাকবো। গুণন করার শেষে দেখবেন যে আরো একটা দুটো পূর্ণ সংখ্যা হয়তো আসতেছে ঠিক পরপরই, তখন গুণন করতে পারেন সেটা। ওকে। তাহলে এটা লিখতে হবে উপর থেকে নিচের দিকে। তাহলে 0.127 এটা যদি আমার ডেসিমেল হয়, তাহলে এটা লিখবো, আমি সামনে একটা প্রয়োজনে দশমিক জিরো নিয়ে দশমিক দিচ্ছি, 0 0 1। এই যে 0 0 1। ঠিক আছে, এইটা হচ্ছে আমার বাইনারি মান 2। এটা ওকে। তো আমাদের এই যে দুটো পদ্ধতি পেলাম, এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন যে আমার 69.125 বা 127
এই সংখ্যাটাকে যখন আমি বাইনারি করব, তখন কিভাবে করব? তখন এই পূর্ণ সংখ্যাকে আলাদা ভাগ করে করে মান বের করবেন, আর দশমিক যুক্ত সংখ্যাটাকে আলাদা 2 দিয়ে মাল্টিপ্লাই করে করে এটা বের করবেন। আলাদা করে দুটো সলভ করে দেন আপনি একসাথে লিখবেন। যেমন আমি আলাদা করে দুটো সলভ করলাম, করে পূর্ণ সংখ্যা আসছে কত, 1, তারপর 4 জিরো 1 1। তাহলে এটা এইভাবে লিখবো আমি, এটা সমান হচ্ছে 1, 4 জিরো, তারপর 1 1, দশমিক, এরপরে আমি লিখবো হচ্ছে 0 0 1। একবারে রেজাল্টটা হয়ে গেল। তো এইভাবে যদি 2 দিয়ে ভাগের পরিবর্তে আমি যদি সেটাকে আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে সেটা হবে হচ্ছে অক্টাল। যদি 8 দিয়ে গুণ করি সেটা অক্টাল হবে, আর 8-এর জায়গায় 16 দিয়ে ভাগ করলে সেটা হবে হেক্সাডেসিমাল। এবং ভগ্নাংশ হলে 16 দিয়ে গুণন করতে হবে, এটা হেক্সাডেসিমাল। এখন আমাদের আরেকটা জিনিস যেটা লাগে, এই, সরি, এটা লিখবো অক্টাল থেকে হচ্ছে হেক্সাডেসিমাল। তো অক্টাল থেকে যখন হেক্সাডেসিমাল করি, আবার হেক্সাডেসিমাল থেকে যখন অক্টাল করি, তখন আমাদের বাইনারিটা অটোমেটিক শেখা হয়ে যায়। তো কিভাবে হয় দেখেন। আমি যদি অক্টালে নেই, 0 1 2 3 4 5 6 7, তো এটা সমতুল বাইনারি নিলে কি হয়, 0, তারপর, সরি, তারপর 1, তারপর 1 0 1 1 1 0 0 1 0 1, তারপরে 1 1 0, এরপর আসে হচ্ছে 1 1 1। তো দেখেন 7 হচ্ছে সর্বোচ্চ, তার সমতুল আসছে 3টে 1। তাহলে এইটার যদি আমরা যদি ইয়ে করি, আহ 3 ডিজিট করে আমাদের লাগবে, তাহলে সবগুলোকে 3 ডিজিট বানাই। তাহলে বাম পাশে 0 নিলাম একটা, এই পাশে একটা 0 নিলাম, এটা যেহেতু 1, তাহলে 2টা 0 নিলাম, এখানে 2টা 0 নিলাম। তাহলে সবগুলোর সমান 3টা ডিজিটের আমাদের মান আসছে। এখন হেক্সাডেসিমেলে আছে ধরেন 2 7 1, এটাকে আমরা বাইনারি বানাবো। তাহলে কত, টুর সমতুল মান হচ্ছে 0 1 0, 7-এর বাইনারি মান হচ্ছে 1 1 1, আর 1-এর বাইনারি মান আসছে 0 0 1। অতএব 2 7 1-এর বাইনারি মান আসছে, এই জিরোটা লিখতেও পারি নাও লিখতে পারি, 0 1 0 1 1 1 0 0 1। ঠিক আছে, ওকে। তো এটা আমাদের হয়ে গেল। এখন আমি যদি হেক্সাডেসিমেলে যাই, তাহলে হেক্সাডেসিমেলে যাব হচ্ছে 7-এর পর 8 9, তারপরে আছে A B C D, তারপরে আছে হচ্ছে E and F। তো এটার সমতুল মান যদি আমরা নিতে চাই, তাহলে কিন্তু আমাদের বাইনারিটা আরো কয়েক ঘর বাড়াতে হবে। 8-এর পর হচ্ছে 4 ডিজিট, 1 0 0 1, তারপর 1 0 1 1 1 1 0 1 1 1 1 1 1 1 1 1 1, 4টা। এবং যেহেতু সর্বোচ্চ এফ, এফ সমান 4টে 1, এই জন্য বাকি সবগুলোই 4 ডিজিট করে নিয়ে নিতে হবে। 0 0 0 0 0 0 0 0। তাহলে এখন আমি যদি 2AB লিখি, তাহলে 2AB-র জন্য আমাদের হবে হচ্ছে, টুর জন্য কত মান নেই আছে দেখেন, টুর জন্য 0 0 1 0, 0 0 1 0, এর জন্য নেওয়া আছে হচ্ছে 1 0 1 0, আর বির জন্য নেওয়া আছে 1 0 1 1। তাহলে এটা একবারে সাজালে 1 0 1 0 1 0 1 0 1 1, এটা হচ্ছে আমার বাইনারি মান। এখন প্রশ্ন হয় যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল কিভাবে করব। অক্টাল থেকে হেক্সাডেসিমেল যদি করতে চাই, যদি এই মানে অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেল করতে চাই, তাহলে আমি কি করব, প্রথমে অক্টাল থেকে বাইনারি করব, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব। তাহলে খুব সহজ করে আমরা দেখি, ধরে নেন 2A, আচ্ছা, B 2A, এটা দেখি। তাহলে বির জন্য ভ্যালু কত, বির জন্য আছে হচ্ছে 1 0 1 1। টুর জন্য কত আছে, টুর জন্য আমরা দেখলাম হচ্ছে 0 0 1 0। এখন এই চারটা হয় আপনি বানায় রাখবেন, না হলে মুখস্থ রাখবেন, মানে বানানো শিখবেন, পরীক্ষার খাতায় হয় বানায় নিবেন নিজে, অথবা এটা মুখস্থ রাখবেন।
কয়েকবার প্র্যাকটিস করলে এটা অবশ্যই মুখস্থই হয়ে যায়, যদি কয়েকবার প্র্যাকটিস করেন। এর ভ্যালু হচ্ছে 1010, 1010। আচ্ছা, এটা তো 4 ডিজিট হয়ে গেল। এবার আমরা বানাচ্ছি অক্টাল, তাহলে অক্টাল আসলে হচ্ছে 3 ডিজিট করে। তাহলে 3 ডিজিট গুলো ডান পাশ থেকে 3 ডিজিট করে নেন। তার মানে 010, তারপর এই যে 101, তারপরে আছে হচ্ছে 100, তারপরে আছে 101। এইবার এইটার মানগুলো বসায় দেন। তাহলে 101 মানে আমরা কত পেলাম? 101 মানে হচ্ছে 5, 101 মানে 5। ওকে, তারপর 100, এটার মান হচ্ছে হলো এটা 4, আর 101 মানে 5, 010 এটার মান হচ্ছে 2। তাহলে এটা পেলাম হচ্ছে B2A সমান 5452। এটা হচ্ছে আমার অক্টাল, এটা হেক্সাডেসিমাল। যদি এইভাবে এটা বুঝে থাকি, তাহলে একইভাবে অনেকেই প্রশ্ন করবেন যে যদি আমার বাম পাশে 3টা মান না পেয়ে আমি 2টা মান পেতাম বা একটা মান পেতাম, তাহলে কি হতো? তাহলে ইচ্ছে মতো পূর্ণ সংখ্যার বামে 2টা 0 বসায় নেওয়া যেত। এইভাবে আমরা সলভ করতে পারতাম। আর উল্টোটা হতো, যদি অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমাল বানাতাম, তাহলে অক্টালের জন্য 3 ডিজিট করে নিতাম আগে। এরপর সেই 3 ডিজিট থেকে আমরা ডান পাশ থেকে 4 ডিজিট করে সাজায় নিতাম, 4 ডিজিটের হেক্সাডেসিমাল মান বসায় দিতাম। এইটাই বিপরীত করে দিলেই হয়ে গেল। তো মোটামুটি সংখ্যা রূপান্তর এই ভগ্নাংশগুলো একইভাবে সলভ করব আমরা। আমরা যেটাই করি, এই রেডিক্স পয়েন্ট থেকে শুরু করবো। রেডিক্স পয়েন্ট থেকে যাব বাম দিকে, রেডিক্স পয়েন্ট থেকে যাব ডান দিকে। কারণ দশমিকের পর 0 1 আছে, চাইলে আমি আরেকটা 0 বসাতে পারি। দশমিকের আগে যদি 10 থাকে, চাইলে আমি বাম পাশে 0 বসাতে পারি। এই জন্য ডান থেকে বামে যাব পূর্ণ সংখ্যার, আর ভগ্নাংশের যাব হচ্ছে বাম থেকে ডানে, আর এটা ডান থেকে বামে। এইভাবে আমরা যাবো। তো রূপান্তর গুলো শেষ। এবার সবচেয়ে জরুরি পরীক্ষায় আসে এই যেরকম জিনিস আমরা এখন সলভ করবো, সেটা হচ্ছে দুটো জিনিস আমরা সলভ করলাম। এক হচ্ছে রূপান্তর আসে, নাম্বার 2 আসে হচ্ছে হলো সংখ্যার আগের সংখ্যা কি পরের সংখ্যা কি। এবার আসে হচ্ছে বাইনারি যোগ বিয়োগ, আহ বিশেষ করে হচ্ছে 2 এর পূরক, 1-এর পূরক, 2 এর পূরক, এবং এইটা পদ্ধতিতে যোগ বা বিয়োগ। এটা পরীক্ষায় বলা যেতে পারে যে ম্যাক্সিমাম পরীক্ষাতেই এটা আসে। তো এখন আগে যোগগুলো দেখে নেই। আমি যদি 1-এর সাথে 1 যোগ করি, তাহলে এটা হয় হচ্ছে 10। 0-র সাথে 1 যোগ করলে হয় 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, 0-র সাথে 0 যোগ করলে হয় হচ্ছে 0। এটা সিম্পল। তার মানে 1101 আর 101। আমি যদি এটা যোগ করি, 1 1 যোগ করলে 0, হাত থাকে 1, 0 0 যোগ করলাম, হাতে 1 থাকলো, তার মানে এটা 1। আবার 1 1 যোগ করলাম, 0, হাতের থাকে 1, বাম পাশে লিখলাম। এটা জাস্ট হাতে আছে বোঝানোর জন্য, আর কিছু না। তাহলে এই 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, সেটা বাম পাশে। তার মানে 1 0 0 1 0। এটা কি বুঝতে পারছেন যোগটা সবাই? 1010, 1 1 1 যোগ করবো, তাহলে কি হবে খেয়াল করেন। 0 আর 1-এ যোগ করলাম, 1 হলো। প্লিজ অ্যানোটেশন করবেন না প্লিজ। আপনি কমেন্টে জানাতে পারেন, যদি কোনো প্রবলেম থাকে আমরা আপনাকে সাপোর্ট দেবো। 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, এই যে বাম পাশে। আবার এই 1 আর 1 যোগ করলাম, 0, হাতে থাকে 1, এই যে হাতের 1। এই 1 1 যোগ করলাম, 0, হাতে থাকে 1, সেটা। তার মানে 1 0 0 0 1। ওকে, তো এটা আমাদের যোগফল হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যোগটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এইবার আমাদের আসেন হচ্ছে 2-এর পূরক। তো 2-এর পূরকের আগে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকেই মাস্ট, তার আগে আমাদের জানতে হবে হচ্ছে 1-এর পূরক। 1-এর পূরক, 1-এর পূরকের আগে আমাদের আবার লাগবে হচ্ছে 8 বিট রেজিস্টার। তো আমরা এটা চেষ্টা করবো 5 মিনিটস এটা সলভ করে ফেলার। তাহলে আমরা যখন একটা সংখ্যা দেখি, আহ, আচ্ছা একটা সংখ্যা ধরে নেন হচ্ছে 25, ডেসিমেল সংখ্যা। তো এইটার আমরা বাইনারি মানটা দ্রুত কিভাবে লিখবো? তাহলে আমরা লিখি হচ্ছে এইভাবে, 1 2
দুই একে দুই, দুই দোকানে চার, চার দোকানে আট, আট দোকানে 16। তাহলে খেয়াল করেন, আট চারে 12, আট দুয়ে হচ্ছে 14, আর একে 15 হচ্ছে না। তাহলে 16 থেকে যদি নেই, 16 আর আটে হচ্ছে, 16 আর আটে 24, আর একে 25। তার মানে ওয়ান ওয়ান, এই দুটো প্রয়োজন হয়নি, এই দুটো জিরো, ওয়ান লাগছে, ওয়ান। এই মিলে হচ্ছে আমাদের 25। এটা একটা শর্টকাট টেকনিক, অনেকেই আপনারা জানেন। তো 25 10, এটা হচ্ছে 11 0 0 1। তো এখানে 5টা ডিজিট আছে। তো 8 বিট রেজিস্টার হচ্ছে 8 ঘরে আমাদের লিখতে হবে। তাহলে 25-এর জন্য 8টা ঘর, আমি 8 ঘর বানাচ্ছি না, এম, ঘর করতে হতো। তো আমি সময় বাঁচানোর জন্য জাস্ট লিখে যাচ্ছি 1 2 3 4 5। 8টা ঘর পূরণের জন্য বাম পাশে আরো 3টা জিরো দিব। এটা হচ্ছে 8 বিট রেজিস্টার বা 25-এর আমার 8 বিট সংখ্যা পদ্ধতি, বা প্রকৃত মান গঠন সংখ্যা পদ্ধতিও এটা বলে। এখন এটা 25, তো এই পদ্ধতিতে বলতেছে এটা -25 হলে কি হবে। তো এই সরি, এটা 8 নাম্বার বিটটাকে বলা হয় চিহ্ন বিট। তাহলে এটা যদি জিরো না হয়ে ওয়ান হয়, তাহলে এটা হয়ে যায় ঋণাত্মক সংখ্যা, 1 0 0 1 1 0 0 1। তাহলে এটা হয়ে গেল -25। এইটা কিন্তু দেখেন পুরো সংখ্যাটা এবার চেঞ্জ হয়ে গেছে এই ওয়ান বসানোর কারণে। তো এটাতে আমরা যদি ঝামেলা দেখি, তাহলে ঝামেলা দেখার জন্য আবার জিরো নিয়ে কাজ করতে হবে। তাহলে 0 0 0 0 0 0 0 0, 8টা জিরো। তাহলে এটা হলো জিরো। আবার যদি আমি এখানে ওয়ান বানাই দিই, বাকি 7টা জিরো, এটা হচ্ছে সংখ্যা বিট, আর এটা হচ্ছে চিহ্ন বিট। তাহলে এটা -0 হলো, যা মোটেই কাম্য না, কারণ জিরোর কখনো প্লাস মাইনাস হয় না। তো এইটা সলভ করার জন্য আমরা প্রকৃত মান গঠনের জায়গায় আমরা একের পুরো পদ্ধতি করবো। তাহলে 25-এর আবার আমরা লিখে নিচ্ছি, 25-এর 8 বিট রেজিস্টার হচ্ছে 0 0 0। ভালো করে শুনে রাখেন, প্রকৃত মান গঠন বা 8 বিট রেজিস্টার পদ্ধতি পজিটিভের জন্য একটাই, এই যে 8 বিট পদ্ধতি, 0 0 0 1 1 0 0 1। কিন্তু ঋণাত্মক করার জন্য পদ্ধতি আলাদা। এখন এটাকে যদি আমি একের পূরক করি, একের পূরক মানে -25, তাহলে জিরো গুলোকে ওয়ান, ওয়ান গুলোকে জিরো বানাবো। তার মানে এটা তিনটে ওয়ান, 0 0 1 1 0, এটা হচ্ছে একের পূরক। ঠিক আছে। তাহলে এখানেও ঝামেলা আছে, আমি যদি কোনো কারণে জিরো নেই, সেটাকে ওয়ান ওয়ান বানালে প্লাস জিরো হয়, -0 হয়, যে কারণে এইটাও আমার গ্রহণযোগ্য না। এইটা সলভ করার জন্য দুইয়ের পূরক বানানো হয়েছে কিভাবে। প্রকৃত মানের সাথে এক, সরি, প্রকৃত মানকে একের পূরক করব, একের পূরকের সাথে এক যোগ করব। খুব ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু এইটুকুর সাথে যোগ করতেছি, একের পূরকের সাথে। 1 0 যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান, 0 0 1 1 1। এটা হচ্ছে আমার দুইয়ের পূরক, দুইয়ের পূরক। তাহলে প্রকৃত মানের সাথে একের পূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পূরক হয়। তাহলে দুইয়ের পূরক করলে দেখবেন জিরোর ক্ষেত্রেও পজিটিভ নেগেটিভ আসে না, শুধু একটা মানে আসে বারবার। তো এই দুইয়ের পূরক পদ্ধতিতে আমরা যোগ করব, বিয়োগ করব। এখন প্রশ্ন হচ্ছে দুইয়ের পূরক কেন করব। একটা সংখ্যা আমাদের দেখলাম যে 25 বিয়োগ, হয়তো আমাদের আরেকটা সংখ্যা আছে 13। তো এই বলছে যে যোগের মাধ্যমে বিয়োগফলটা নির্ণয় করো। এটা একটা প্রশ্ন করে আছে, এই প্রশ্নটা ম্যাক্সিমাম আসে, যোগের মাধ্যমে বিয়োগ করো। তাহলে কিভাবে করবেন? 25-এর মান কি? 25-এর এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 25 যোগ -13, তার মানে 25-এর সাথে -13 যোগ করব। 25 থেকে 13 বিয়োগ না করে 25 থেকে 13টা, -13টা 25-এর সাথে যোগ করব। তাহলে 25-এর প্রকৃত মান হচ্ছে, আমরা এখানে দেখলাম, 25-এর প্রকৃত মান 0 0 0, তারপর 11 0 0 1, 0 0 0 1 1 0 0 1। এখন 13-র মান কত? 13-র মান আমরা এইভাবে লিখতে পারি যে 8 4 12, আর 1 13, তার মানে 8 4 2 1। 8 লাগবে, 4 লাগবে, জাস্ট মিনিট। কোনো কারণে একটু পাওয়ারে ঝামেলা হচ্ছিল। ওকে, তো এখন 13 হচ্ছে, দেখেন 8 4 লাগবে, আর
এক লাগবে, 8 4 12 আর 1 13, তাহলে এটা লাগছে না। তার মানে এটা লাগতেছে হচ্ছে 1101, 1101। তাহলে বাকি 4টা 0 লাগবে বাম পাশে, তাহলে 8 ঘর করুন। এটা তো 13 হলো, আমাদের -13 লাগবে, তাহলে এর জন্য এখন একের পূরক লাগবে। জিরো গুলো ওয়ান, ওয়ান গুলো জিরো বানালাম, তার সাথে এক যোগ করলাম। 0 1 এ 1, 1, 0 0 1 1 1 1, এটা হলো -13। ঠিক আছে, তাহলে এই যে 2 এর পূরক করলাম -13, এখন করবো কি, এই 25-এর সাথে -13 এটা যোগ করে দেবো। তাহলে 25-এর মানটা আমরা লিখি 0 0 0, তারপর 11 0 0 1। ঠিক আছে, এইবার হচ্ছে 13, -13 মান কত পেলাম? 11 1 1 0 0 1 1। এইটা এখন যোগ করে দেবো। ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো হাত থেকে এক, আর একে শূন্য হাত থেকে এক, এই এক, 0 1 এ 1, 1 1 যোগ করলে জিরো হাত থেকে এক, একে শূন্য হাত থেকে এক, একের একে শূন্য হাত থেকে এক, এক একে শূন্য হাতে থেকে এক। দেখেন, এই একটা আমাদের মান দরকার হচ্ছে 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা, কিন্তু এটা আসছে নবম বিট, নবম বিটটা ওভারফ্লো হয়ে গেছে। যেটা ওভারফ্লো হয়ে গেছে সেটা আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তো এখন আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে অষ্টম বিটটা কি আছে, জিরো। অষ্টম বিট জিরো মানে এটা পজিটিভ নাম্বার। তাহলে পজিটিভ নাম্বার হলে এইটার মান কত? এখন 1100, এটার মান কত? যদি আমি নর্মালি দেখি, 1100, 1 2 4 8, 8 4 12, তাহলে এটার মান হচ্ছে 12। অনেকেই বুদ্ধি করে কি, এই পাশে যোগ করে দেয়, 25 থেকে 13 বাদ দিলে তো 12ই হচ্ছে, এত হিসাবের দরকার কি। তো যেভাবেই পারুক, সে তো বের করতে পারছে। তাহলে এই যে এটার মান হচ্ছে পজিটিভ, +12 হচ্ছে এটার যোগফল। ঠিক আছে, তো এইটা হয়ে যায়। সমস্যা হয় হচ্ছে যখন উল্টা হয়ে যায়, মানে 25 বড় সংখ্যাটাই যখন মাইনাস থাকে, কোনো কারণে, আমি জাস্ট ওটা আর দেখাচ্ছি না, কোনো কারণে অষ্টম বিটটা ওয়ান আসছে, কথা কথা 0 0 0 1 1 0 0, তখন কি করব? ঠিক আছে, এরকম আসছে মান। অষ্টম বিট ওয়ান মানে এটা ঋণাত্মক সংখ্যা, তাহলে আমি বলবো এটা ঋণাত্মক সংখ্যা, কারণ অষ্টম বিট ওয়ান। আর এই সংখ্যার একটা মান লাগবে, তাহলে ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক বানানোর জন্য 2 এর পূরক, তাহলে এটাকে আগে 2 এর পূরক করবো। 0 1 1 1, 0 0 1 1, এরপর তার সাথে এক যোগ করব। 1 1 যোগ করলে জিরো হাত থেকে এক, আর একে শূন্য হাত থেকে এক, শূন্য, এক, 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 শূন্য। এটার যে মান হবে সেটা হচ্ছে আমার সংখ্যা, ধরে নিলাম এটা 32। আমি কথার কথা ধরে নিলাম, যেহেতু এটা ঋণাত্মক ছিল এই জন্য এটার মান হবে -32। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 এর পূরক পদ্ধতি। তাহলে যেহেতু এটা 2 এর পূরক পদ্ধতি হয়ে গেল, আমাদের এই চ্যাপ্টারের মূল জিনিসগুলো কমপ্লিট হলো। ঠিক আছে, এখন বাইনারি কোডের ডেসিমেল বিসিটি কোড বলে একটা কথা আছে। আমরা যদি বিসিটি কোড দেখি, আচ্ছা, আজকে কোড, বিসিটি কোড, এরকম একটা কথা আছে। তবে আমাদের যেহেতু সময় কম, আমার মনে হয় যে আমরা সরাসরি গেটে চলে যাই। তো গেটে যাদের প্রবলেম আছে, কারো যদি কেউ থেকে থাকেন তাহলে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, আমরা শুরু করি। গেটে যাওয়ার আগে আমাদের কয়েকটা জিনিস দরকার। তো গেটে যাওয়ার আগে আমাদের প্রথমত হচ্ছে দরকার বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে ছোট্ট একটা বিষয় আমি খুব সংক্ষেপে বলে নিই, যে আমরা সত্য মিথ্যা, ট্রু ফলস, এই যে লজিক্যাল বিষয়গুলো, এটাকে গাণিতিক ভাবে প্রমাণ করার পদ্ধতি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। যে ওয়ান মানে ট্রু, জিরো মানে ফলস। আবার ওয়ান আর জিরো যদি যোগ করি তাহলে ওয়ান হয়, জিরোর সাথে জিরো যোগ করলে এটা জিরো হয়, তারপর ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়, জিরোর সাথে ওয়ান যোগ করলে এটা ওয়ান হয়। এটা আমরা বুলিয়ান। 1 মিনিট এটা শেষ করে নিচ্ছি। আচ্ছা, আমরা পিসিবি কোর্টে আসতেছি, ছোট্ট জিনিস তো, আগে আমরা গেটে সবারই আগ্রহ আছে, এই জন্য গেটটা ক্লিয়ার করে নেই, তারপরে হচ্ছে আবার আসতে PCB কোর্টে। এখন
এই বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক এরকম না যে ওয়ান ওয়ান যোগ করলাম এটা টু হবে বা হাতে এক থাকবে, সেরকম না কিন্তু। মানে দুটা ঘটনা সত্য তার মানে ঘটনা আসলে সত্য, এটাই বোঝাচ্ছে। যে দুইজনের ফলস তার মানে ফলস, যে যে কোনো একটা ট্রু তার মানে ট্রু, দুটার যে কোনো একটা ট্রু ট্রু, এটা। তো এইটার আমাদের খুব মানে গেট বোঝার আগে এটা আমরা বুঝতে হবে আসলে। গেট বোঝার আগে এটা বুঝতে হবে যে এটাকে বলা হয় ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলটা কিরকম? এর সাথে একটা, এটা প্লাস, আচ্ছা গোল দাগ দেওয়া যাবে না, আমি গোল শুধু বোঝানোর জন্য দিয়ে রাখছি। তাছাড়া এমনি ট্রুথ দিলে এটা অন্য কিছু হয়ে যাবে। এ প্লাস বি, এটা যদি বের করতে চাই তাহলে দেখেন আমি এ নিলাম আর একটা হচ্ছে বি নিলাম। তো এ আর বি প্রত্যেকেরই হচ্ছে দুইটা করে অপারেটর আছে, মানে এর জন্য দুইটা ভেরিয়েবল, বির জন্য। তাহলে দুই দোকানে চারটা আমার কম্বিনেশন হবে। যেমন ধরে নিচ্ছি এ তে জিরো, বি তেও জিরো, এ তে জিরো, বি তে ওয়ান, এ তে ওয়ান, বি তে জিরো, এখানে ওয়ান, এখানে ওয়ান। তো এটা অনেকেই মনে রাখে এইভাবে, বি তে ডান পাশে জিরো ওয়ান জিরো ওয়ান, বাম পাশে জিরো জিরো ওয়ান ওয়ান, এভাবে মনে রাখার চেষ্টা করে। তাহলে আমি যখন এ এর সাথে বি যোগ করব তখন দেখবো যে একটা ট্রু হলেই ট্রু। যেমন এখানে দুটোই ফলস ফলস, এখানে একটা ট্রু, ওয়ান ওয়ান ওয়ান। কিন্তু এর সাথে যখন বি গুণন করব এটাকে বলে অ্যান্ড অপারেটর, আর প্লাসটাকে বলে অর অপারেটর। যখন গুণন করি তখন কিন্তু সবগুলো ট্রু হলেই ট্রু হয়। তার মানে জিরোর সাথে জিরো মাল্টিপ্লাই জিরো, জিরো ইন্টু ওয়ান সমান জিরো, ওয়ান ইন্টু জিরো সমান জিরো, জাস্ট ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান। তাহলে এটা জিরো হবে, জিরো জিরো, জাস্ট ওয়ান। তার মানে সবগুলো যখন ট্রু তখন এন্ড অপারেটরে, আর একটা ফলস হলে ফলস। ওকে, এখন এই জায়গাতে দি মর্গান একটা দিয়ে রাখছে খুব সুন্দর, যে এ এবং বি ইনটু আছে, এখানে ইনটু ডট দিলেও হয় না দিলেও হয়। এর উপরে যদি বার থাকে এটাকে বলা হয় নট। এ নটটা কি? এর মান যখন জিরো তখন এ নট হচ্ছে ওয়ান, আর এর মান যখন ওয়ান তখন এ নট এর মান হচ্ছে জিরো, উল্টা। ঠিক আছে, একেবারে উল্টা। ওই যে অনেক সময় বলে না যে বাবা হয়তো বাংলা সিনেমার নায়িকাকে বলছে যে তুমি বেড়াতে যাওয়ার সময় তোমার বডিগার্ড সাথে নিবা না, বলে না আমি নিয়েই যাব। ঠিক আছে, তো বলছে আমার রিসর্টে যাব না, বলে না আমি রিসর্টেই যাব। তার মানে তার যুক্তি হচ্ছে বাবা যা বলবে সে তার বিপরীতটাই বলবে। হ্যাঁ, তো সব শেষে বাবা খুব মুচকে এসে বললো যে যাক আমি যা যা করাতে চাইছিলাম সে তো সেটাই করবে। মানে সে চাচ্ছিল যে তার বডিগার্ডকে নিয়ে যাক, তার রিসর্টেই যাক। তো এইরকম নট হচ্ছে সব উল্টা ঘটনা। এখন আমাদের মজার বিষয় আসেন, তাহলে এ ইন্টু বির উপরে নট, এই মর্গানের উপপাদ্য অনুযায়ী এর উপর আলাদা করে নট হবে, বির উপর আলাদা করে নট, আর ইনটু থাকলে এটা হয়ে যাবে প্লাস। খুব সিম্পল। আবার দেখেন, এ প্লাস বির উপরে নট আছে, তাহলে কি হচ্ছে এর উপরে নট ইন্টু বির উপরে নট, প্লাস থাকলে হয়ে যাবে ইনটু, আর ইনটু থাকলে প্লাস। এতটাই সিম্পল ডি মর্গানের ফর্মুলা। এখন আসি আমাদের গেট। তো বেসিক গেট হচ্ছে মূলত তিনটা: অ্যান্ড গেট, অর গেট, আর হচ্ছে নট গেট। এন্ড গেটের চিহ্নটা হচ্ছে ডি এর মতো, এন্ড এর শেষে ডি আছে, এটা ডি এর মতো দেখতে। মিনিমাম দুটো ইনপুট, এই দুটো হচ্ছে ইনপুট, ম্যাক্সিমাম যতগুলো হতে পারে। অর গেটেরটা হচ্ছে এরকম, একটু বাঁকা, আর আবার ড্রয়িংটা খুব সুন্দর, তো এই জন্য এই অবস্থা। ঠিক আছে, আপনারা একটু কাইন্ডলি বই দেখে নেবেন। এরকম একটা, এরকম দুটা ইনপুট, কমপক্ষে দুটো ইনপুট লাগবে, আর ম্যাক্সিমাম যতগুলো হতে পারে। আর নটটা খুব সিম্পল, ত্রিভুজের মতো দেখতে, বাট একটা ইনপুট একটাই আউটপুট, এটা আউটপুট একটা। এগুলো সবগুলোর একটা আউটপুট। ইনপুট যতগুলোই হোক আউটপুট একটা। এন্ড কি করবে? এন্ড করবে হচ্ছে হলো গুণন, অর করবে যোগ, নট করবে বিপরীত। সিম্পল গেট। এখন দেখেন একটা গেটের বিষয় বলি, যে এ আর এটা হচ্ছে বি, এটা অর গেট আঁকালাম। তাহলে আসবে কি? এ প্লাস বি। বলবে এটা সত্যক সারণীর আঁকাও, তার মানে আমি এ আঁকবো, বি আঁকবো। এটা অলরেডি কিন্তু আমি একে দেখাইছি, এই যে এটা হবে তার আগেরটা সত্যক সারণী, এই যে এটা, এই যে এই পর্যন্ত। ঠিক আছে, এ বি, এ প্লাস বি, যেহেতু দুটো ভেরিয়েবল দুই দোকানের চারটে কম্বিনেশন, এবং এইটা সিম্পল, জাস্ট এইটা করে দিলে আপনার রেজাল্ট হয়ে গেল। আর যদি বলে হচ্ছে যে এ বি
অ্যান্ড গেট দেয়, তাহলে এই এ নেবেন, বি নেবেন, আর এ ইন্টু বি নেবেন, তাহলে হয়ে যাবে অ্যান্ড গেট, এটা এ ইন্টু বি বেরোবে। ওকে, আমি এটাকে আর দেখাচ্ছি না, আমাদের আরো জরুরি বিষয় আছে সেটা দেখেন। আর এ যদি নট দেয় তাহলে দিন এ নটের এখানে আরেকটা সিম্বল থাকে, অ্যাকচুয়ালি এইভাবে থাকে, সামনে একটা নট সিম্বল থাকে। তো এই নট সিম্বল থাকে এরকম। তাহলে যদি আপনার দেয় হচ্ছে এটার সত্য সারণী জিরো থাকলে এ তে হয়তো জিরো আছে, আর এখানে আছে এ নট, থাকলে ওয়ান লিখবেন, এখানে ওয়ান লিখলে এটা জিরো লিখবেন, হয়ে গেল সত্য সারণী, সিম্পল। আমাদের ওইটা দরকার না, আমাদের বেসিক গেট, গেট দিয়ে আমাদের এর যে গেটের যত ফাংশন সেগুলো এখন আমরা দেখবো, গেটের কেবল শুরু। সবাই কি কথা শুনতে পাচ্ছেন, একটু জানাবেন প্লিজ। বাকিরা কথা শুনতে পাচ্ছেন? যে সবাই শুনতে পাচ্ছে। আপনার আপনার কানেকশনটা চেক করে নেন, পরে আপনি আপনার কানেকশনটা চেক করেন। আশা করি সবাই শুনতে পাচ্ছে, তারপরে আমরা সাউন্ড বাড়িয়ে দিয়েছি আমরা। কাইন্ডলি আপনার কানেকশনটা চেক করেন। তো এখন আপনি দেখেন পরীক্ষায় যেটা আসে, এটা তো মৌলিক গেট তিনটা, এরপর হচ্ছে যৌগিক গেট যদি বলি আমি, তাহলে সেই গেট গুলো কি? এখন মনে হয় ক্লিয়ার শোনা দরকার। তো যৌগিক গেট হচ্ছে দুটো গেট যখন এক করে দেব, যেমন আমি নিলাম হচ্ছে এ এবং বি দুটাই ইনপুট, গেট, আউটপুট আসলে হচ্ছে এ প্লাস বি, এর সাথে আমি আবার একটা নট গেট লাগালাম, তাহলে আসবে কি? ওই এ প্লাস বির নট আসবে। অ্যাকচুয়ালি দুটো গেটকে একসাথে যখন করে দেব, তখন সেটা হয়ে যাবে হচ্ছে একটা যৌগিক গেট। এই যে নট সিম্বলটা জাস্ট নট দিয়ে বোঝা যায়। তাহলে এ প্লাস বি, পরের কাজ হচ্ছে যোগ করে দেওয়া, আর নটের কাজ হচ্ছে উপরে নট সিম্বল। এই যে এইটা যে কাজ করলো এটা একই কাজ করলো। তাহলে এটা এটা হচ্ছে হলো নট যোগ, এখানে যুক্ত হয়েছে হলো অর গেট, নট প্লাস আর, এই জন্য এটার নাম হচ্ছে নর গেট। ঠিক আছে, তো এটা নর গেট। একইভাবে আমি যদি নেই হচ্ছে অ্যান্ড, নেই এ বি অ্যান্ড, আর সামনে হচ্ছে একটা নট লাগাই দিই, তাহলে এটা এ বি গুণন হলো, আর নটের জন্য একটা নট সিম্বল আসবে, এটার নাম হয়ে যাবে হচ্ছে অ্যান্ড আর নট, তাহলে নট যোগ অ্যান্ড হয়ে যাবে ন্যান্ড, ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম হচ্ছে যোগ। এবং এই দুটো গেটের মজা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ এই দুই গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা সম্ভব, এবং পরীক্ষায় ওটাই আসে। তো আমার মনে হয় যে আপনারা ওইটাই জানতে চাচ্ছেন। ঠিক আছে, তো এই দুটো গেটকে সার্বজনীন গেট বলা হয়। খুব ভালো করে খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দুই গেটকে বলা হয় সার্বজনীন গেট, কারণ এই দুই গেট আপনি যা খুশি যে কোনো গেটের কাজ বাস্তবায়ন করতে পারবেন। তার আগে আরো দুটো গেট আছে, একটা হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেটটা এরকম, এ বি, এটা ডবল, দিলে এই যে এ, এটা এক্স অর অপারেটর, ওই যে একটু আগে বলছিলাম প্লাসকে গোল করলে অন্য অপারেটর হয়ে যায়, এই জন্য বলেছিলাম এ প্লাস বি। ঠিক আছে, আরেকটা হচ্ছে এ বি, সেম জিনিস, সামনে নট সিম্বল আসবে, তাহলে হচ্ছে এ প্লাস বি এরকম। ঠিক আছে, তাহলে আহ, আমরা দেখছিলাম হচ্ছে এ প্লাস বি, এটা নট, এটাও একইভাবে এটা, মানে সরি এটা নট দিব না, এটা হচ্ছে, এটা হলো এক্স অর, আর এটা হচ্ছে এক্স নর গেট। এটাকে বলা হয় স্পেশাল গেট বা বিশেষ গেট এটা। এখন আমরা যে গেটটা কাজ করব, আমরা এখন প্রশ্ন যেটা খুব 3 স্টার দিয়ে লিখে রাখেন আপনারা, যে
নর গেট দিয়ে আমাদের অর নর গেট দিয়ে কি গেট বাস্তবায়ন করবো বলে, নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করি, সবগুলোই করি, অ্যান্ড করি, নট করি। নর গেট, নর গেট কোনটা? এরকম। আমি এগুলো এমনি বড় করে আঁকছি, বড় এগুলো ই করা, হ্যান্ডেল গুলো, লাইন গুলো বড় হোক বা ছোট হোক বিষয় না। তাহলে আমার তো নর গেট হচ্ছে এরকম, সরি, এ প্লাস বির উপর নট। কিন্তু নট গেটটা কি কাজ করে, প্রথমে নটটা বানানো শেখে। নট হচ্ছে আপনি এ ইনপুট দিবেন, ও জাস্ট এর আউটপুট দেবে এ নট। আপনি দিবেন বি ইনপুট, আউটপুট দিবে হচ্ছে বি নট। এই হলো বিষয়। ঠিক আছে? তাহলে নট সবসময় একটা ইনপুট নেবে, একটা আউটপুট দেবে, কিন্তু আমাদের সামর্থ্য নাই অরে নরের দুটার কমে। তাহলে আমি কি করবো, এ দুটার কমে ইনপুট নেবে না, আর আমার একটার বেশি দেওয়ার সুযোগ নেই। তখন একে করবো কি, ওই একটাই দুইবার ইনপুট দেবো এ। মানে ও জানলো যে আমাকে দুইটা জিনিস ইনপুট দেওয়া হয়েছে, কিন্তু আমরা ওই একটাই দুইবার দেখাচ্ছি। তাহলে এটা আসলে হয়ে যাবে এ প্লাস এর উপরে নট। ঠিক আছে? আর মৌলিক উৎপাদক আছে, মৌলিক উৎপাদকে বলা হয় এর সাথে এ যদি যোগ করি তাহলে এ হয়। ঠিক আছে? এর সাথে এ যোগ করলে এ হয়, এর সাথে যদি এ গুণন করেন তাহলেও এ হয়। এটা বেসিক উৎপাদক। বেশ কিছু বিষয় আছে, বই দেখে এটা দেখে নেবেন, সিম্পল বিষয়। তাহলে যদি এ প্লাস এ সমান এ হয়, তাহলে আমি এটা সমান এ নট লিখতেই পারি। তাহলে দাঁড়ালো জিনিসটা এরকম যে আমি ইনপুট দিচ্ছি এ, এটা আউটপুট আসতেছে হচ্ছে এ নট। তাহলে একইভাবে যদি আমি বি ইনপুট দেই, তাহলে আউটপুট আসবে কি, বি নট। ওকে? এ ইনপুট দিলে যদি এ নট আসে, বি ইনপুট দিলে বি নট আসে। এখন খেয়াল করেন, আমি প্রথমে হচ্ছে এ ইনপুট দিলাম, কি রেজাল্ট আসবে আমরা এখনো জানি না। তাহলে সিম্বলে আসতেছে এ নট। এবার আমি ইনপুট দিলাম বি, এটার কি রেজাল্ট আসতেছে, বি নট। এখন এই দুটাকে আবার আমরা এই একইভাবে নর গেটের ভিতর দিয়ে পাস করলাম, তাহলে আসবে এ নট প্লাস বি নট। আর যেহেতু এখানে নর গেট, এই জন্য উপরে নট। এইটুকু ক্লিয়ার কিনা সবার, এটুকু একটু বলেন, এই লাইনটা ক্লিয়ার কিনা? কিন্তু এইটা যদি আমার ক্লিয়ার হয়, তাহলে এখন দেখেন আমার ওই যে প্রথমে বললাম যে আমাদের ডি মর্গানের ফর্মুলাটা কাজে লাগবে, তাহলে এখানেও কাজে লাগবে। কি কাজে লাগবে দেখেন, আমার বিষয়টা যদি এইরকম হতো, এ প্লাস বির উপর নট হতো, তাহলে আমি লিখতাম এ নট ইন্টু বি নট। কিন্তু এখানে আছে এ নট প্লাস বি নটের উপর নট, তাহলে আমার এই এ নটের উপর একটা নট আসবে, প্লাসের জায়গায় ইন্টু আসবে, আর বি নটের জায়গায় নটের উপর একটা নট আসবে। একইভাবে মৌলিক উৎপাদকে বলা হচ্ছে দুইটা ডবল নট মানে এ প্লাস হয়ে যায়, যেমন আমরা মাইনাস মাইনাসে প্লাস বলি, মাইনাস মাইনাস এর সমান এ বলি, অনেকটা সেরকম। ডবল নটে এটা প্লাস হয়ে যায়। এর উপর ডবল নট মানে এ, বির উপর ডবল নট মানে বি। তাহলে এ ইন্টু বি আউটপুট আসছে, তার মানে এটা দুটা গুণন করে দিচ্ছে, এন্ড গেটের কাজ হচ্ছে। তাহলে আমরা নর গেট দিয়ে এন্ড গেটের কাজ করছি। ঠিক আছে? তাহলে এটা সিম্পল, এটা দাঁড়ালো হচ্ছে, লিখে রাখতে পারেন উপরে যে নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন। এটা পরীক্ষায় আসে। ঠিক আছে? এখন আমরা আরেকটা রেজাল্ট দেখি। এ ইনপুট দিলাম, বি ইনপুট, গেট ব্যবহার হলো হচ্ছে নর গেট, তাহলে কি আসবে, এ প্লাস বি, তারপর নট। আচ্ছা, এখন এইটাকে যদি আমি আবার আমরা আরেকটা নর গেটের ভিতর দিয়ে পাস করি, তাহলে কি আসবে, এ প্লাস বি, তার উপরে নট, উপরে আরেকটা নট, মানে ডবল নট, এটা প্লাস হয়ে গেল, এ প্লাস বি হলো। ঠিক আছে? তার মানে এইটা নর গেট দিয়ে আমরা অর গেট বাস্তবায়ন করলাম। এটা হলো নরের কাজ। এবার আসেন হচ্ছে ন্যান দিয়ে। একইভাবে যদি ন্যান গেট হয়, তাহলে এটা রেজাল্ট আসে এ ইন্টু এর উপর নট, আর এ ইন্টু এ মানে হচ্ছে এ। তার মানে এটা ন্যান গেট দিয়ে নট গেটের কাজ হলো। ঠিক আছে? একইভাবে
আমরা যদি দেখি এ, তাহলে এটা আসবে এ নট। একইভাবে আরেকটা নিলাম বি, এটা আসবে হচ্ছে বি নট। এটা হচ্ছে এ নট ইন্টু বি নটের উপর নট, কারণ এটা হচ্ছে ন্যান্ড গেট। এখন এটা আসবে কি তাহলে, এ নটের উপর নট ইন্টু থাকলে এটা হয় প্লাস, এখানে আছে বি নট, তার উপরে নট আছে, তার মানে বি নট তার উপরে নট, তার মানে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, এ প্লাস বি এটা দাঁড়ালো হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। আরেকটা হচ্ছে এ, আমরা এ নিচ্ছি, সাথে হলো বি নিলাম, অপারেটর নিয়ে নিচ্ছি ন্যান্ড, তাহলে এ ইন্টু বির উপরে নট, তাহলে এটা আসবে এ ইন্টু বি নট তার উপর নট, তাহলে যেহেতু ডবল নট, তার মানে এটা ইন্টু এ ইন্টু বি, তাহলে এটা গুণনের কাজ হলো, তাহলে এটা হয়ে গেল হচ্ছে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটের কাজ হলো। ঠিক আছে, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটের কাজ। তো মোটামুটি আমরা এটা দেখতে পারলাম। গেটের কাজ যদিও আমরা বলতে পারি যে সার্বজনীন গেটের কাজই হলো এটা, কারণ আমরা অ্যান্ড অর নট সব করতে পারছি। আরেকটা প্রশ্ন দেয় অনেক সময় যে ন্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়ন, অথবা নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন, এটা পারেন কি কে, একটু জানান। ন্যান্ড দিয়ে নট অথবা নট দিয়ে ন্যান্ড। তবে খুব সিম্পল করে বলি, এটাই আজকের ক্লাসের শেষ অংশ। নর হচ্ছে হলো দুটাকে, আচ্ছা এটা আপনারা কি শিখতে চান? তাহলে নর, নরেরটা দেখেন, যদি আমরা দুইটা দেখি তাহলে নর মানে হচ্ছে দুটা গেটকে আমরা যোগ করলাম, তার উপরে নট দিলাম, তার মানে যতগুলো ভেরিয়েবল থাকবে সেগুলোকে যোগ আকারে দেখাতে হবে, পুরোটার উপর নট থাকবে। এটা হলো নর গেট দিয়ে যে বাস্তবায়ন গুলো করবো তার ফান্ডামেন্টাল কাজ। আর ন্যান্ড যেগুলো হচ্ছে, ন্যান্ডের কাজ হচ্ছে যে দুইটাকে গুণন আকারে দেখাতে হবে, পুরোটার উপর থাকবে নট। তাহলে এইবার আমাদের বাস্তবায়ন করতে চাচ্ছি হলো নর, নর গেট, তার মানে এ প্লাস বি, এই হচ্ছে নট। তাহলে এটা তো কি দিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছি নর গেট, ন্যান্ড দিয়ে। ন্যান্ড মানে হচ্ছে গুণন এবং উপরে নট, তাহলে এটাকে প্লাস আকারে গুণন আকারে নিয়ে আসি, তাহলে আমি এটাকে এ নট ইন্টু বি নট আকারে লিখতে পারি। কারণ আপনারা এটাও জানেন যে এ ডবল নট মানে হচ্ছে এ, তাহলে আমরা চাইলে এ নট বি নট তার উপরে ডবল নট নিতেই পারি। তাহলে খেয়াল করেন, এই এ নট এবং বি নট তার উপরে আমি যদি ডবল নট নেই, তাহলে সেটা আমার নর গেটের কাজ করতেছে, এটা নর গেটের কাজ করতেছে। এবং এই জিনিসটা আমরা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বানাতে পারবো কিভাবে, প্রথমে হচ্ছে এ নিলাম, আউটপুট আসবে হচ্ছে এ নট, তারপরে নেন বি, বির আউটপুট আসবে বি নট। দেখেন এ নট বি নট হলো, এইবার এই দুটাকে যোগ করে দেন, এ নট, তাহলে এ নট ইন্টু বি নট তার উপরে নট, কিন্তু এখানে ডবল নট আছে, তাহলে এটা আরেকবার আরেকটা গেটের ভিতর দিয়ে পাস করেন, তাহলে হবে হচ্ছে এ নট ইন্টু বি নট এর উপর নট, যেহেতু আরেকবার নট গেটের ভিতর দিয়ে গেছে এই জন্য ডবল নট হয়ে গেল। তার মানে আমরা এখানে ন্যান গেট দিয়ে আমরা নর গেট বাস্তবায়ন করলাম। আর এইটা মানে তো বোঝাই যাচ্ছে, এটা মানে হচ্ছে এ প্লাস বি নট, আগেই আমরা প্রমাণ করে রাখছিলাম, এ প্লাস বির উপর নট। ক্লিয়ার? এটা কি বোঝা গেল?
এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একইভাবে উল্টায় দিলে আমরা নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি। তাহলে ন্যান্ডে কি আছে? এ ইন্টু বির উপরে নট, সেটাকে ন্যান্ড, নর মানে হচ্ছে প্লাস আকারে প্রকাশ করতে হবে, তাহলে এ নট প্লাস বি নট। আর পুরোটার উপরে এখন দুইটা প্লাস আকারে প্রকাশ করলাম, তাহলে উপরে বার লাগবে, বার তো একটা দেওয়া যাবে না, এই জন্য দুটা দেওয়া যাবে, কারণ হচ্ছে এ ডবল বার সমান এ। রিকোয়েস্ট করছি যে এরকম অ্যানোটেশন যেন না করা হয়, হ্যাঁ, তার সেজন্য প্রবলেম হবে। কোনো প্রবলেম থাকলে চ্যাটে জানান, আমরা আবার সেটা সলভ করে দেব। তাহলে এইটা এখন আমরা সলভ করব কিভাবে দেখেন। আমি যদি এ নেই, তাহলে এটা পাচ্ছি এ নট। তারপরে যদি বি নেই, নর গেট, তাহলে আমরা পাবো হচ্ছে বি নট। তারপরে আমরা এটা পাচ্ছি হলো এ নট, অর গেট যেহেতু প্লাস বি নটের উপরে নট। এইটা যখন আমি আবার একটা নর গেটের ভিতর দিয়ে পাস করব, তখন এটা হয়ে যাবে হচ্ছে এ নট প্লাস বি নটের উপর নট, তার উপরে নট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, আমরা এটা বাস্তবায়ন করলাম নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন, আর এটা সমান লিখতে হবে যে এ ইন্টু বির উপর নট। তো এই যে বাস্তবায়ন গুলো হলো, এরপরে আরো অনেক কিছু আছে, রেজিস্টার আছে, হাফ এডার আছে, ফুল এডার আছে, এনকোডার ডিকোডার আছে। তো চাইলে আমরা নেক্সট ক্লাসে আমরা এটাকে করতে পারবো। ঈদের আগে খুব চমৎকার ক্লাস নেওয়ার সুযোগ থাকবে না, অলরেডি আজকে হচ্ছে 5 তারিখ, 6 তারিখ ঈদের আগের দিন রাত, সবাই ব্যস্ত থাকবেন। আমরা খুব সম্ভবত 9, 10, 11 অথবা 9, 10, 11 রাখছি। ব্যাকআপ হিসেবে আরেকটা দিন বেশি লাগলে 12 তারিখ যেন ক্লাস নেওয়া যায়, এটা একটা অপশন হিসেবে আমরা রাখছি। আমরা গ্রুপে শেয়ার করে দিব আপনাদের। আপনারা একটু কাইন্ডলি জানান যে আপনারা